প্রাথমিক নমস্কারাদির পর নবাগত দুইজন আসন গ্রহণ করিলেন। বরদাবাবুর চেহারাটি গোলগাল, মেটেখাটো, রং ফর্সা, দাড়ি গোঁফ কামানো, সব মিলাইয়া নৈনিতাল আলুর কথা স্মরণ করিয়া দেয়। তাহার সঙ্গী শৈলেনবাবু ঠিক ইহার বিপরীত। লম্বা একহারা গঠন, অথচ ক্ষীণ বলা চলে না। কথায় বার্তায় উভয়ের পরিচয় জানিতে পারিলাম। বরদাবাবু এখানকার বাসিন্দা, পৈতৃক কিছু জমিজমা ও কয়েকখানা বাড়ির উপসত্ত্ব ভোগ করেন এবং অবসরকালে প্রেততত্ত্বের চর্চা করিয়া থাকেন। শৈলেনবাবু ধনী ব্যক্তি, স্বাস্থ্যের জন্য মুঙ্গেরে আসিয়াছিলেন, কিন্তু স্থানটি তাহার স্বাস্থ্যের সহিত এমন খাপ খাইয়া গিয়াছে যে বাড়ি কিনিয়া এখানে স্থায়ীভাবে বাস করিতে মনস্থ করিয়াছেন। বয়স উভয়েরই 40-এর নিচে। আমাদের পরিচয়ও তাহাদিগকে দিলাম, কিন্তু দেখা গেল ব্যোমকেশের নাম পর্যন্ত তাহারা শোনেন নাই। খ্যাতি এমনই জিনিস। যা হোক, পরিচয় আদান প্রদানের পর বরদাবাবু বলিলেন, ব্যয়কুণ্ঠ জহুরির গল্প শুনছিলেন বুঝি? বড়ই শোচনীয় ব্যাপার, অপঘাত মৃত্যু। আমার বিশ্বাস, গয়ায় পিণ্ড না দিলে তার আত্মা সদ্গতি হবে না। ব্যোমকেশ একটু নড়িয়া চড়িয়া বসিল। তাহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া বরদাবাবু বলিলেন, আপনি প্রেতজনই বিশ্বাস করেন না? ব্যোমকেশ হাসিয়া বলিল, অবিশ্বাসও করি না। প্রেতজনই আমার হিসেবের বাইরে। বরদাবাবু বলিলেন, আপনি হিসেবের বাইরে রাখতে চাইলেও তারা যে থাকতে চায় না, ওইখানেই তো মুশকিল। শৈলেনবাবু, আপনিও তো আগে ভূত বিশ্বাস করতেন না, বুজরুকি বলে হেসে উড়িয়ে দিতেন, কিন্তু এখন? বরদাবাবুর সঙ্গী বলিলেন, এখন গোড়া ভক্ত বললেও অত্যুক্তি হয় না। বাস্তবিক ব্যোমকেশবাবু, আগে আমিও আপনার মতো ছিলুম, ভূত প্রেত নিয়ে মাথা ঘামাতুম না, কিন্তু এখানে এসে বরদাবাবুর সঙ্গে আলাপ হবার পর যতই এ বিষয়ে আলোচনা করেছি, ততই আমার ধারণা হচ্ছে যে ভূতকে বাদ দিয়ে এ সংসারে চলা একরকম অসম্ভব। ব্যোমকেশ বলিল, কি জানি, আমাদের তো এখনো পর্যন্ত বেশ চলে যাচ্ছে। আর দেখুন, এমনিতেই মানুষের জীবনযাত্রাটা এত জটিল হয়ে উঠেছে যে তার ওপর আবার। শশাঙ্কবাবু বাধা দিয়া বলিলেন, ওসব যাক, বরদাবাবু, আপনি ব্যোমকেশকে বৈকুণ্ঠবাবুর ভুতুরে কাহিনীটা শুনিয়ে দিন। ব্যোমকেশ বলিল, হ্যাঁ, সেই ভালো। তত্ত্ব আলোচনার চেয়ে গল্প শোনার ঢের বেশি আরামের। বরদাবাবুর মুখে তৃপ্তির একটা ঝিলিক খেলিয়া গেল। জগতে গল্প বলিবার অনেক লোক আছে, কিন্তু অনুরাগী শ্রোতা সকলের ভাগ্যে জোটে না। অধিকাংশই অবিশ্বাসী ও ছিদ্রান্বেষী। গল্প শোনার চেয়ে তর্ক করিতেই অধিক ভালোবাসে। তাই ব্যোমকেশ যখন তত্ত্ব ছাড়িয়া গল্প শুনিতেই সম্মত হইল, তখন বরদাবাবু যেন অপ্রত্যাশিতের আবির্ভাবে উৎফুল্ল হইয়া উঠিলেন। বুঝিলাম, শিষ্ট এবং ধৈর্যবান শ্রোতা লাভ করা তাহার ভাগ্যে বড় একটা ঘটিয়া ওঠে না। শশাঙ্কবাবুর কৌটা হইতে একটি সিগারেট লইয়া তাহাতে অগ্নিসংযোগপূর্বক বরদাবাবু ধীরে ধীরে বলিতে আরম্ভ করিলেন। সকলের গল্প বলিবার ভঙ্গি এক নয়। বরদাবাবুর ভঙ্গিটি বেশ চিত্তাকর্ষক। হুড়াহুড়ি তাড়াতাড়ি নাই, ধীর মন্থর তালে চলিয়াছেন। ঘটনার বাহুল্যে গল্প কণ্ঠকিত নয়, অথচ এরূপ নিপুণভাবে ঘটনাগুলি বিন্যস্ত যে শ্রোতার মনকে ধীরে ধীরে শৃঙ্খলিত করিয়া ফেলে। চোখের দৃষ্টি
ও মুখের ভঙ্গিমা এমনভাবে গল্পের সহিত সঙ্গত করিয়া চলে যে সব মিশাইয়া একটি অখণ্ড রসবস্তুর আস্বাদ পাইতেছি বলিয়া ভ্রম হয়। বৈকুণ্ঠবাবুর মৃত্যুর কথা আপনারা শুনেছেন। অপঘাত মৃত্যু। পরলোকের জন্য প্রস্তুত হবার অবকাশ তিনি পাননি। আমাদের মধ্যে একটা সংস্কার আছে যে মানুষের আত্মা সহসা অতর্কিতভাবে দেহ থেকে বিচ্ছিন্ন হলে তার দেহাভিমান দূর হয় না, অর্থাৎ সে বুঝতেই পারে না যে তার দেহ নেই। আবার কখনো কখনো বুঝতে পারলেও সংসারের মোহ ভুলতে পারে না। ঘুরে ফিরে তার জীবিতকালের কর্মক্ষেত্রে আনাগোনা করতে থাকে। এসব থিওরি আপনাদের বিশ্বাস করতে বলছি না, কিন্তু যে অলৌকিক কাহিনী আপনাদের শোনাতে যাচ্ছি এছাড়া তার আর কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায় না। ঘটনা যে সত্য সে বিষয়ে কোনো প্রশ্ন নেই। আমি আষাঢ়ে গল্প বলি, এই রকম একটা অপবাদ আছে, কিন্তু এক্ষেত্রে অতি বড় অবিশ্বাসীকেও স্বীকার করতে হয়েছে যে আমি এক বিন্দু বাড়িয়ে বলছি না। কি বলেন শৈলেনবাবু? শৈলেনবাবু বলিলেন, হ্যাঁ, অমূল্যবাবুকেও স্বীকার করতে হয়েছে যে ঘটনা মিথ্যে নয়। বরদাবাবু বলিতে লাগলেন, সুতরাং কারণ যাই হোক ঘটনাটা নিঃসংশয়। বৈকুণ্ঠবাবু মারা যাবার পর কয়েক হপ্তা তার বাড়িখানা পুলিশের কবলে রইল। ইতিমধ্যে বৈকুণ্ঠবাবুর মেয়েকে তারাশঙ্করবাবু নিজের বাড়িতে আশ্রয় দিলেন। এই কয়দিনের মধ্যে কিছু ঘটেছিল কিনা বলতে পারি না। পুলিশের যে দুজন কনস্টেবল সেখানে পাহারা দেবার জন্য মোতায়েন হয়েছিল তারা সন্ধ্যার পর দুঘটি ভাং চড়িয়ে এমন নিদ্রা দিত যে ভূত প্রেতের মতো অশরীরী জীবের গতিবিধি লক্ষ্য করবার মতো অবস্থা তাদের থাকতো না। যা হোক, পুলিশ সেখান থেকে থানা তুলে নেবার পর একজন নবাগত ভাড়াটে বাড়িতে এলেন। ভদ্রলোকের নাম কৈলাসচন্দ্র মল্লিক, রোগজীর্ণ বৃদ্ধ। স্বাস্থ্যের অন্বেষণে মুঙ্গেরে এসে কেল্লায় একখানা বাড়ি খালি হয়েছে দেখে খোঁজখবর না নিয়েই বাড়ি দখল করে বসলেন। বাড়ির মালিকও খুনের ইতিহাস তাকে জানাবার জন্য বিশেষ ব্যগ্রতা প্রকাশ করলেন না। কয়েকদিন নিরুপদ্রবেই কেটে গেল। দোতলার একটি মাত্র শোবার ঘর, যে ঘরে বৈকুণ্ঠবাবু মারা গিয়েছিলেন, সেই ঘরটিতেই কৈলাসবাবু শুতে লাগলেন। নিচের তলায় তার চাকর বামুন সরকার রইল। কৈলাসবাবুর অবস্থা বেশ ভালো। পাড়া গেয়ে জমিদার, একমাত্র ছেলের সঙ্গে ঝগড়া চলছে, স্ত্রীও জীবিত নেই, তাই কেবল চাকর বামুনের ওপর নির্ভর করেই হাওয়া বদলাতে এসেছেন। 6-7 দিন কেটে যাবার পর একদিন ভূতের আবির্ভাব হলো। রাত্রি 9টার সময় ওষুধ খেয়ে তিনি নিদ্রার আয়োজন করছেন। এমন সময় নজর পড়ল জানালার দিকে। গ্রীষ্মকাল, জানালা খোলাই ছিল। দেখলেন কদাকার একখানা মুখ ঘরের মধ্যে উঁকি মারছে। কৈলাসবাবু চিৎকার করে উঠলেন। চাকর বাকর নিচ থেকে ছুটে এলো, কিন্তু মুখখানা তখন অদৃশ্য হয়ে গেছে। তারপর আরও 2 রাত্রি ওই ব্যাপার হলো। প্রথম রাত্রির ব্যাপারটা রুগ্ন কৈলাসবাবুর মানসিক ভ্রান্তি বলে সকলে উড়িয়ে দেবার চেষ্টা করেছিল, কিন্তু এখন আর তা সম্ভব হলো না। খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। আমাদের সঙ্গে তখনও কৈলাসবাবুর আলাপ হয়নি, কিন্তু আমরাও জানতে পারলুম। ভূতপ্রেত সম্বন্ধে আমার একটা বৈজ্ঞানিক কৌতূহল আছে, নেই বলে তাকে উড়িয়ে দিতে পারি না, আবার চোখ বুজে তাকে মেনেও নিতে পারি না। তাই অন্য সকলে যখন ঘটনাটাকে পরিহাসের একটি সরস উপাদান মনে করে উল্লসিত হয়ে উঠলেন, আমি তখন ভাবলুম, দেখি না, অপ্রাকৃতিক বিষয় বলে মিথ্যে হতেই হবে এমন কি মানে আছে? একদিন আমি এবং আরও কয়েকজন বন্ধু কৈলাসবাবুর সঙ্গে দেখা করতে গেলুম। তিনি রোগে পঙ্গু, হার্টের ব্যারাম, নিচে নামা ডাক্তারের নিষেধ।
তার শোবার ঘরেই আমাদের ডেকে পাঠালেন। খিটখিটে স্বভাবের লোক হলেও তার বাহ্য আজব কায়দা বেশ দুরন্ত। আমাদের ভালোভাবেই অভ্যর্থনা করলেন। তার কাছ থেকে ভৌতিক ব্যাপারের সঠিক বিবরণ পাওয়া গেল। তিনি বললেন, গত 15 দিনের মধ্যে 4 বার প্রেতমূর্তির আবির্ভাব হয়েছে। 4 বারই সে জানালার সামনে এসে ঘরের মধ্যে উঁকি মেরেছে, তারপর মিলিয়ে গেছে। তার আসার সময়ের কিছু ঠিক নেই। কখনো দুপুর রাত্রে এসেছে, কখনো শেষ রাত্রে, আবার কখনো বা সন্ধ্যের সময়েও দেখা গিয়েছে। মূর্তিটা সুশ্রী নয়, চোখে একটা লুব্ধ ক্ষুদিত ভাব, যেন ঘরে ঢুকতে চায়, কিন্তু মানুষ আছে দেখে সাক্ষাতে ফিরে চলে যাচ্ছে। কৈলাসবাবুর গল্প শুনে আমরা স্থির করলুম সচক্ষে এই ঘটনা প্রত্যক্ষ করতে হবে। কৈলাসবাবুও আমাদের সাগ্রহে আমন্ত্রণ করলেন। পরদিন থেকে আমরা প্রত্যহ তার বাড়িতে পাহারা আরম্ভ করলুম। সন্ধ্যে থেকে রাত্রি 10টা, কখনো বা 11টা বেজে যায়, কিন্তু প্রেতজনির দেখা নেই। যদি বা কদাচিৎ আসে, আমরা চলে যাবার পর আসে, আমরা দেখতে পাই না। দিন 10 আনাগোনা করবার পর আমার বন্ধুরা একে একে খসে পড়তে লাগলেন। শৈলেনবাবুও ভাগ্যোদ্যম হয়ে যাওয়া ছেড়ে দিলেন। আমি কেবল একলা লেগে রইলুম। সন্ধ্যের পর যাই, কৈলাসবাবুর সঙ্গে বসে গল্পগুজব করি। তারপর 10:30 11টা নাগাদ ফিরে আসি। এইভাবে আরও 1 সপ্তাহ কেটে গেল। আমিও ক্রমশ হতাশ হয়ে পড়তে লাগলুম। একই রকম প্রেতাত্মা যে কৈলাসবাবু ছাড়া আর কেউ দেখতে পায় না। কৈলাসবাবুর ওপর নানা রকম সন্দেহ হতে লাগল। তারপর একদিন হঠাৎ আমার দীর্ঘ অধ্যাবসায়ের পুরস্কার পেলুম। কৈলাসবাবুর ওপরে সন্দেহ ঘুচে গেল। ব্যোমকেশ এতক্ষণ এক মনে শুনিতেছিল। বলিল, আপনি দেখলেন? গম্ভীর স্বরে বরদাবাবু বলিলেন, হ্যাঁ, আমি দেখলুম। ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়া বসিল। তাই তো। তারপর কিয়ৎকাল যেন চিন্তা করিয়া বলিল, বৈকুণ্ঠবাবুকে চিনতে পারলেন? বরদাবাবু মাথা নাড়িলেন। তা ঠিক বলতে পারি না। একখানা মুখ, খুব স্পষ্ট নয়, তবু মানুষের মতো, তাতে সন্দেহ নেই। কয়েক মুহূর্তের জন্য আবছায়া ছবির মতো ফুটে উঠেই মিলে গেল। ব্যোমকেশ বলিল, ভারী আশ্চর্য। প্রত্যক্ষভাবে ভূত দেখা সকলের ভাগ্যে ঘটে ওঠে না। অধিকাংশ স্থলেই ভৌতিক ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, হয় শোনা কথা, নয়তো রজ্জুতে সর্পভ্রম। ব্যোমকেশের কথার মধ্যে অবিশ্বাসের যে প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল, তাহা বোধ করি শৈলেনবাবুকে বিদ্ধ করিল। তিনি বলিলেন, শুধু বরদাবাবু নয়, তারপর আরও অনেকে দেখেছেন। ব্যোমকেশ বলিল, আপনিও দেখেছেন নাকি? শৈলেনবাবু বলিলেন, হ্যাঁ, আমিও দেখেছি। হয়তো বরদাবাবুর মতো অত স্পষ্টভাবে দেখিনি, তবু দেখেছি। বরদাবাবু দেখবার পর আমরা কয়েকজন আবার যেতে আরম্ভ করেছিলুম। একদিন আমি নিমেষের জন্য দেখে ফেললুম। বরদাবাবু বলিলেন, সেদিন শৈলেনবাবু উত্তেজিত হয়ে একটু ভুল করে ফেলেছিলেন, তাই বলেই ভালো করে দেখতে পাননি। আমরা কয়েকজন, আমি, অমূল্য আর ডাক্তার শচী রায়, কৈলাসবাবুর সঙ্গে কথা কইছিলুম। তাকে বাড়ি ছেড়ে দেবার পরামর্শ দিতে দিতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলুম। কিন্তু শৈলেনবাবু শিকারীর মতো জানালার দিকে তাকিয়ে বসেছিলেন। হঠাৎ তিনি ওই ওই করে চেঁচিয়ে উঠলেন। আমরা ধর্মর করে ফিরে চাইলুম, কিন্তু তখন আর কিছু দেখা গেল না। শৈলেনবাবু দেখেছিলেন একটা কুয়াশার মতো বাষ্প, যেন ক্রমশ আকার পরিগ্রহ করছে,
কিন্তু সেটা সম্পূর্ণরূপে মেটেরিয়ালাইজ করার আগেই উনি চেঁচিয়ে উঠলেন। তাই সব নষ্ট হয়ে গেল। শৈলেনবাবু বলিলেন, তবু কৈলাসবাবু নিশ্চয় দেখতে পেয়েছিলেন। মনে নেই, তিনি অজ্ঞান হয়ে পড়লেন। বরদাবাবু বলিলেন, হ্যাঁ, একে হাড় দুর্বল। ভাগ্যে শচী ডাক্তার উপস্থিত ছিল, তাই তখন ইঞ্জেকশন দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনলে, নইলে হয়তো আরও একটা ঘটনা ঘটে যেত। অতঃপর প্রায় 5 মিনিট আমরা সকলে নীরবে বসিয়া রইলাম। প্রত্যক্ষদর্শীর কথা, অবিশ্বাস করিবার উপায় নেই। অন্তত 2টি বিশিষ্ট ভদ্র সন্তানকে চূড়ান্ত মিথ্যাবাদী বলিয়া ধরিয়া না লইলে বিশ্বাস করিতে হয়। আবার গল্পটা এতই অপ্রাকৃতিক যে সহসা মানিয়া লইতেও মন সরে না। অবশেষে ব্যোমকেশ বলিল, তাহলে আপনাদের মতে বৈকুণ্ঠবাবুর প্রেতাত্মাই তার শোবার ঘরে জানালার কাছে দেখা দিচ্ছেন? বরদাবাবু বলিলেন, তাছাড়া আর কি হতে পারে? বৈকুণ্ঠবাবুর মেয়ের এ বিষয়ে কি মতামত? তার মতামত ঠিক বোঝা যায় না। গয়ায় পিণ্ড দেবার কথা বলেছিলুম, তা কিছুই করলেন না। বিশেষত তারাশঙ্করবাবু তো এসব কথা কানেই তোলেন না, ব্যঙ্গ বিদ্রুপ করে উড়িয়ে দেন। বরদাবাবু একটি ক্ষোভপূর্ণ দীর্ঘশ্বাস ফেলিলেন। ব্যোমকেশ বলিল, বৈকুণ্ঠবাবুর খুনের একটা কিনারা হলে হয়তো তার আত্মার সদ্গতি হতো। আমি প্রেততত্ত্ব সম্বন্ধে কিছু জানি না, তবু মনে হয় পরলোক যদি থাকে তবে প্রেতজনীর পক্ষে প্রতিহিংসা প্রবৃত্তিটা অস্বাভাবিক নয়। বরদাবাবু বলিলেন, তা তো নয়। প্রেতজনীর কেবল দেহ নেই, আত্মা তো অটুট। বাধা দিয়া ব্যোমকেশ বলিল, আচ্ছা, বৈকুণ্ঠবাবুর মেয়ের সঙ্গে আমার একবার দেখা করিয়ে দিতে পারেন? তাকে 2-1 প্রশ্ন জিজ্ঞাসা করতুম। বরদাবাবু ভাবিয়া বলিলেন, চেষ্টা করতে পারি। আপনি ডিটেকটিভ, শুনলে হয়তো তারাশঙ্করবাবু আপত্তি করবেন না। আজ বার লাইব্রেরিতে আমি তার সঙ্গে দেখা করব। যদি তিনি রাজি হন, ওবেলা এসে আপনাকে নিয়ে যাব। তাহলে তাই কথা রইল। অতঃপর বরদাবাবু উঠি উঠি করিতেছেন দেখিয়া আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, আমরা ভূত দেখতে পাই না? বরদাবাবু বলিলেন, একদিনেই যে দেখতে পাবেন এমন কথা বলি না, তবে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লেগে থাকতে পারলে নিশ্চয়ই দেখবেন। চলুন না, আজই তারাশঙ্কর বাবুর বাড়ি হয়ে আপনাদের কৈলাসবাবুর বাড়ি নিয়ে যাই। কি বলেন ব্যোমকেশবাবু? বেশ কথা। ওটা দেখবার আমারও বিশেষ আগ্রহ আছে। আপনাদের দেশে এসেছি, একটা নূতন অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যেতে চাই। তাহলে এখন উঠি, 10টা বাজে। ওবেলা 5টা নাগাদ আবার আসব। বরদাবাবু ও শৈলেনবাবু প্রস্থান করিবার পর শশাঙ্কবাবু জিজ্ঞাসা করিলেন, কি মনে হলো? আশ্চর্য নয়? ব্যোমকেশ বলিল, তোমার খুনের গল্প আর বরদাবাবুর ভূতের গল্প, দুটোর মধ্যে কোনটা বেশি আজগুবি বুঝতে পারছি না। আমার খুনের গল্পে আজগুবি কোনখানটা পেলে? 6 মাসের মধ্যে যে খুনের কিনারা হয় না, তাকে আজগুবি ছাড়া আর কি বলবো? বৈকুণ্ঠবাবু খুন হয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো? হার্ট ফেল করে মারা যাননি তো? কি যে বলো, ডাক্তারের পোস্টমর্টেম রিপোর্ট রয়েছে, গলা টিপে দম বন্ধ করে তাকে মারা হয়েছিল। অথচ আততায়ীর কোনো চিহ্ন নেই, একটা আঙুলের দাগ পর্যন্ত না। আজগুবি আর কাকে বলে? বরদাবাবুর তো তবুও একটা প্রত্যক্ষদৃশ্য ভূত আছে, তোমার তাও নেই। ব্যোমকেশ উঠিয়া আলস্য ভাঙিতে ভাঙিতে বলিল, অজিত, ওঠো, স্নান করে নেওয়া যাক। ট্রেনে ঘুম হয়নি। দুপুরবেলা দিব্যি একটি নিদ্রা না দিলে
শরীর ধাতস্থ হবে না।